হ্যালো স্টুডেন্টস, এসবি একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ এর ক্লাস করছিলাম, যেখানে আমরা বহির্জাত প্রক্রিয়ার অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। এবং এর আগেও কিন্তু এই এসবি একাডেমির ইউটিউব চ্যানেলে বহির্জাত প্রক্রিয়া সংক্রান্ত দুটো ক্লাস কিন্তু রয়েছে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এবং ভিডিওগুলো দেখোনি, তারা অতি সত্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নাও। আর আজকেও কিন্তু আমরা বহির্জাত প্রক্রিয়ার লাস্ট ক্লাস, যেখানে আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। সুতরাং আর সময় নষ্ট না করে দেখে নেব আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখো, সবার প্রথম প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম হিমবাহটির নাম কি? অপশন এ তে আছে ল্যাম্বার্ট, বি তে আছে অ্যালিস, সি তে আছে হুবার্ড, ডি তে আছে ম্যালাস্পিনা। দেখো, ইউরোপের দীর্ঘতম হিমবাহ হচ্ছে অ্যালিস। এটা হচ্ছে সঠিক উত্তর। ইউরোপের দীর্ঘতম হিমবাহ অ্যালিস, যেটা রয়েছে আল্পস পর্বতে। তাহলে অ্যালিস হচ্ছে ইউরোপের সবথেকে দীর্ঘতম হিমবাহ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বলছে আলপীয় হিমবাহ বলতে কাকে বোঝানো হয়? অপশন এ তে আছে পাদদেশীয় হিমবাহ, বি মহাদেশীয় হিমবাহ, সি উপত্যকা হিমবাহ, ডি উপকূলীয় হিমবাহ। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উপত্যকা হিমবাহকে বলা হয় আলপীয় হিমবাহ। তার কারণ ইউরোপের আল্পস পর্বতে সব থেকে বেশি যে হিমবাহটা আমরা দেখতে পাই, সেটাই কিন্তু আমরা মনে রাখবো উপত্যকা হিমবাহ। সেই জন্য নামকরণ করা হয়েছে এটার আলপীয় হিমবাহ। তাহলে এটা ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কি বলছে, মেরু অঞ্চলে ও সুউচ্চ পার্বত্য অঞ্চলে যে সীমারেখার ওপর সারা বছরই বরফ জমে থাকে এবং যার নিচে বরফ গলে যায়, সেই সীমারেখাটিকে কি বলা হয়? তাহলে দেখো, তোমরা প্রত্যেকেই ছবিটার সাথে মোটামুটি রিলেট করতে পারছো। যেরকম ভাবে যে কোনো পর্বতে আমরা দেখতে পাই কি একটা নির্দিষ্ট জায়গাতে রেখার মতন অবস্থান করে একটা কাল্পনিক রেখা, যেটাকে আমরা বলি কি, যেটাকে বলি অপশন এ তে আছে হিমশৈল, বি তে আছে হিমদ্রোণী, সি হিমরেখা, ডি হিমপ্রাচীর। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সি হিমরেখা। এই হিমরেখার ওপরে আস্তে আস্তে আমরা দেখতে পাই কি বরফ জমে থাকে, আর এই হিমরেখার নিচের অংশে আমরা দেখতে পাই বরফগুলো সব গলে জল হয়ে যায়। তাহলে এটা সবসময় মনে রাখবে যে সারা বছর ওপরে বরফ জমে থাকে হিমরেখার, আর নিচের অংশটাতে কি হয়, বরফ আস্তে আস্তে গলে যায়। এই সীমারেখাটার নামই হচ্ছে হিমরেখা। পরবর্তী প্রশ্ন দেখো, কি বলছে, সর্বাধিক উচ্চতায় হিমরেখা অবস্থান করে কোথায়, কোন অঞ্চলে? অপশন এ তে রয়েছে নিরক্ষীয় অঞ্চল, বি ক্রান্তীয় অঞ্চল, সি নাতিশীতোষ্ণ অঞ্চল, ডি মেরু অঞ্চল। তাহলে কোথায় সব থেকে বেশি উঁচুতে হিমবাহ অবস্থান করে? এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নিরক্ষীয় অঞ্চল। কারণ নিরক্ষীয় অঞ্চলে কিন্তু শুধুমাত্র পর্বতের চূড়াটাতেই বরফ জমে থাকে, বাকি অংশের বরফ কিন্তু কি হয়, গলে যায়। সেই জন্য সব থেকে উঁচু যদি বলা হয় হিমরেখার অবস্থান নিরক্ষীয়। আর সব থেকে নিচে অবস্থান করে হিমরেখা কিন্তু মেরু অঞ্চলে, একদম সমুদ্র পৃষ্ঠের কাছে। কারণ মেরু অঞ্চলে কিন্তু পুরো পর্বতটাই বরফ দ্বারা ঢাকা থাকে বা আবৃত থাকে, তার ফলে হিমরেখা কিন্তু উঁচুতে না থেকে আস্তে আস্তে নেমে আসে পর্বতের নিচের অংশে, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠের সমান। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বলছে সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপ বা চাইকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ তে কি কি রয়েছে দেখে নেব, এস্কার, বি নেভে, সি ফার্ন, ডি হিমশৈল। তাহলে আমরা মনে রাখবো সমুদ্রের জলে ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমশৈল, যার এক ভাগ জলের ওপরে ভাসে আর বাকি 9 ভাগই বা 8 ভাগই জলের নিচে কিন্তু ভাসমান অবস্থাতে থাকে। যার কারণে 1992 সালে আটলান্টিক মহাসাগরে বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ টাইটানিক কিন্তু ডুবে গেছিল বলে অনুমান করা হয়। তাহলে হিমশৈল, আর এই হিমশৈলটা কোথা থেকে আসে, কোন হিমবাহ থেকে? তোমরা কমেন্টে অবশ্যই জানাও হিমশৈলটা কোন হিমবাহ থেকে সৃষ্টি হয়। আমরা প্রত্যেকেই জানি হিমবাহ কত প্রকার, 3 প্রকার, পার্বত্য হিমবাহ, উপত্যকা হিমবাহ আর মহাদেশীয় হিমবাহ। এর মধ্যে থেকে কোন হিমবাহটি থেকে হিমশৈলের উৎপত্তি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাও। 3 রকমের হিমবাহ রয়েছে, মহাদেশীয়,
পার্বত্য বা উপত্যকা, আর পাদদেশীয় হিমবাহ। এর মধ্যে থেকে কোনটা থেকে হিমশৈলের উৎপত্তি হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। পরের কোশ্চেন দেখো, বলছে হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ডেক চেয়ারের বা হাতল যুক্ত ডেক চেয়ারের মতো দেখতে উপত্যকাকে কি বলে? অপশন এ তে আছে অ্যারেট, বি আছে করি বা সার্ক, সি তে রয়েছে হিমদ্রোণী, ডি তে রয়েছে রসে মতানে। এটার উত্তর তোমরা প্রত্যেকেই দিতে পারবে। এটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে মূলত প্রধান গঠিত একটা ভূমিরূপের মধ্যে অন্যতম। এই হাতল যুক্ত ডেক চেয়ারের মতন দেখতে ভূমিরূপটির নাম হচ্ছে করি বা সার্ক। এটা হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। পরের প্রশ্ন দেখো, পাশাপাশি অবস্থিত দুটো করি বা সার্কের মধ্যবর্তী উঁচু এবং সংকীর্ণ পর্বত শিরাকে কি বলে? তাহলে দুটো পাশাপাশি করি বা সার্ক, তার মাঝখানের যে উঁচু অংশ সেটাকে কি বলা হয়? এ তে রয়েছে করি, বি সার্ক, সি অ্যারেট বা এরিটি, ডি কুম। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যারেট বা এরিটি। দুটো পাশাপাশি হাতল যুক্ত ডেক চেয়ারের মতন অবস্থিত ভূমিরূপটার নাম হচ্ছে করি বা সার্ক। আর এই দুটো করির মাঝখানে একটুখানি উঁচু, অনেকটা উঁচু কিন্তু একদম ধারালো খাড়া দেওয়াল যুক্ত যে অংশটা রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি? এরিটি বলে থাকি। তারপরে দেখো, বহি বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? দেখো এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, হিমবাহ এবং জলধারা এদের মিলিত কার্যের ফলে গঠিত একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ হচ্ছে বহিবিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। এই বহিবিধৌত সমভূমিতে কিন্তু সমস্ত হিমবাহের দ্বারা এবং জলধারার দ্বারা বয়ে আনা নুড়ি, পলি, বালি এগুলো জমা হয়ে এই সমভূমিটা তৈরি হয়। এবং এই সমভূমিতে কিন্তু বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি হয়। তাদের মধ্যে অন্যতম হচ্ছে এস্কার, কেম, ভ্যালি ট্রেন এবং তার সাথে কেটেল হ্রদ। এরা প্রত্যেকে কিন্তু বহিবিধৌত সমভূমিতে আমরা দেখতে পাই এদেরকে। তাহলে এখানে সঠিক উত্তরের মধ্যে কি কি হবে অপশন দেখে নি। অপশন এ তে আছে ভ্যালি ট্রেন, বি সার্ক, সি গ্রাবরেখা, ডি ক্র্যাক। তাহলে এটা হচ্ছে বহিবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলা হচ্ছে? ভ্যালি ট্রেন বলা হচ্ছে। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে বহিবিধৌত সমভূমিতে সৃষ্ট হ্রদগুলিকে কি হ্রদ বলা হয়? অপশন এ তে রয়েছে করির হ্রদ, বি উপহ্রদ, সি কোলেরু, ডি কেটেল হ্রদ। এখানে আমরা মনে রাখবো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কেটেল হ্রদ বলা হয়। বহিবিধৌত সমভূমির ওপর গঠিত ভূমিরূপকে বলা হয় কেটেল হ্রদ। আর করি হ্রদ কোথায় দেখতে পাওয়া যায়? করি হ্রদ কিন্তু ওই যে একটু আগে আমরা আলোচনা করলাম হাতল যুক্ত ডেক চেয়ারের মতন দেখতে যে ভূমিরূপটা, যাকে আমরা করি বলি, ওই করির মাঝখানে যখন বরফ গলা জল এসে জমে তখন কিন্তু সেখানে কি তৈরি হয়? করি হ্রদ তৈরি হয়। আর বহিবিধৌত সমভূমির ওপর তৈরি হয় কিন্তু কেটেল হ্রদ। এটা সবসময় মনে রাখবে। দেখো, অক্ষাংশের তারতম্যে ড্যাশ এর উচ্চতার তারতম্য ঘটে। এর মধ্যে কোন অপশনটা হবে যেটা অক্ষাংশ তারতম্য অনুযায়ী এর উচ্চতার পরিবর্তন ঘটায়? এতে আছে হিমরেখা, বি আছে গ্রাফ রেখা, সি হিমপ্রাচীর, ডি কোনোটিই নয়। অক্ষাংশের তারতম্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি হিমরেখার কিন্তু উচ্চতার কি ঘটে? পরিবর্তন ঘটে, তাই তো? হিমরেখার উচ্চতার পরিবর্তন অক্ষাংশ অনুযায়ী ঘটে, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। নিম্ন অক্ষাংশ মানে নিরক্ষীয় অঞ্চল এবং ক্রান্তীয় অঞ্চল, এই জায়গাগুলোতে হিমরেখা কিন্তু সব থেকে কোথায় থাকে? ওপরে, কারণ পর্বতের একদম চূড়াটাই শুধু বরফ দ্বারা আবৃত থাকে, বাকি অংশের বরফ কি হয়? গলে যায়। আর আমাদেরকে মাথায় রাখতে হবে যে হিমরেখা কিন্তু যত মেরুর দিকে যাবে তত এর উচ্চতা কিন্তু কি হতে থাকে? আস্তে আস্তে নেমে আসতে থাকে, কারণ মেরু অঞ্চল মানে পুরো শীতল পরিবেশ, এবং এই শীতল পরিবেশে কি দেখতে পাই আমরা? পুরো পর্বতের গাটাই কিন্তু একদম হিমবাহ দ্বারা পরিপূর্ণ রয়েছে। তাহলে হিমরেখার উচ্চতা কম হচ্ছে কিন্তু উচ্চ অক্ষাংশ বা মেরু অঞ্চল, আর হিমরেখার উচ্চতা বেশি বললে হয়ে যাবে কিন্তু নিম্ন অক্ষাংশ বা ক্রান্তীয় কিংবা নিরক্ষীয় অঞ্চল। তাহলে এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এটার সঠিক উত্তর হয়ে যাবে হিমরেখা। পরবর্তী প্রশ্ন দেখো, পর্বতের পাদদেশে হিমবাহ সঞ্চিত ব দ্বীপের ন্যায় ভূমিরূপকে কি বলে?
অপশন এতে আছে কেম, বি করি, সি সার্ক, ডি ক্র্যাক। পর্বতের পাদদেশে হিমবাহ সঞ্চিত বদ্বীপের মতো দেখতে ভূমিরূপটাকে বলা হয় কিন্তু অপশন এ কেম বলা হয়। তাহলে এটা মনে রাখবে। পরের কোশ্চেন, হিমবাহের সঞ্চয়ের ফলে উল্টানো চামচের মতো, আবার এখানে এটাও থাকতে পারে উল্টানো ঝুড়ির মতো দেখতে ভূমিরূপকে কি বলে? অপশন এ এস্কার, বি ড্রামলিন, সি আগামক, ডি কোনোটিই নয়। তাহলে হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত উল্টানো চামচের মতো দেখতে ভূমিরূপকে বলা হয় কিন্তু অপশন বি ড্রামলিন। আর অনেকগুলো ড্রামলিন যখন একটা জায়গাতে দেখা যায় সেটাকে দেখতে অনেকটা লাগে ডিম ভর্তি ঝুড়ির মতো, তাহলে সেটাকে বলা হয়, এই ড্রামলিন যখন একসাথে থাকে তখন সেটাকে বলা হয় বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। তাহলে এটাও কিন্তু তোমাদের আসার মতন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উল্টানো চামচ বা উল্টানো ঝুড়ি, কিংবা যখন অনেক ড্রামলিন একসাথে থাকছে তখন তৈরি হয়ে যাচ্ছে কিন্তু ডিম ভর্তি ঝুড়ি বা বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। পরের প্রশ্ন, গ্রাব রেখা একটি হিমবাহের কি জাত ভূমিরূপ? ক্ষয়, না সঞ্চয়, না পরিবহন, না অবক্ষয়? গ্রাব রেখা হচ্ছে, গ্রাব রেখা বা মোড়েন, এটা হচ্ছে হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ। তাহলে সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে সব থেকে প্রধান কোনটা? একটাই প্রধানত, সেটা হচ্ছে গ্রাব রেখা। আর বাকি যেগুলো আছে বহিবিধৌত সমভূমি, কেম, এস্কার, এগুলো কিন্তু ড্রামলিন, এগুলো কিন্তু শুধু হিমবাহ না, হিমবাহ এবং জলধারা দুটোরই সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হিসেবে আমাদের কাছে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রাব রেখা একে অপরের ওপর সঞ্চিত হলে তাকে কি গ্রাব রেখা বলে? একটা গ্রাব রেখার ওপর যদি আরেকটা গ্রাব রেখা সঞ্চিত হয় তাহলে তাকে কি গ্রাব রেখা বলে? অপশন এ রোজেন, বি আছে ইন্টারলোবেট, সি হিমকর্দ, ডি আছে দণ্ডশিলা। এটা সঠিক উত্তর মনে রাখবে রোজেন। যখন একটা গ্রাব রেখার ওপর আরেকটা গ্রাব রেখা জমা হয় বা সঞ্চিত হয় তখন সেটাকে আমরা রোজেন বলে থাকি। তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে রোজেন। পরবর্তী প্রশ্ন, হিমবাহ কোন ঋতুতে সব থেকে বেশি গতিশীল হয়? অপশন এতে আছে শীতকাল, বি তে আছে গ্রীষ্ম, সি বসন্ত, ডি শরৎ। এটা তোমরা সবাই উত্তর দিতে পারবে যখন বরফ গলা শুরু হয় তখনই একমাত্র হিমবাহ কি করে? পর্বতের গা বেয়ে নেমে আসে, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি গ্রীষ্মকাল। এই সময়টাতেই কিন্তু হিমবাহ সব থেকে বেশি গতিশীল, মানে বিশেষত গ্রীষ্মকালের একদম শেষের দিকে আমরা দেখতে পাই হিমবাহের গতি কিন্তু সব থেকে বেশি বেড়ে যায়, তাই তো? তাহলে গ্রীষ্মকাল হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বার্কস্ট্রুন্ড জাতীয় হিমফাটল দেখা যায় কেবলমাত্র কোন ঋতুতে? অপশন এতে আছে শীতকাল, বি বসন্তকাল, সি গ্রীষ্মকাল, ডি শরৎকাল। দেখো সবাই মোটামুটি এই রকম একটা ছবি সাথে পরিচিত, এই রকম দেখতে একটা ছবি যেখানে আমরা দেখতে পাই যে একদম কি পর্বতের গায়ের পরে একটু একটু হিমবাহ জমছে, তারপরে একটা গভীর ফাটল তৈরি হচ্ছে। এই ফাটলটাকে আমরা কি বলি? বার্কস্ট্রুন্ড। এবং তার কিছুটা দূরে আমরা দেখতে পাচ্ছি খাঁজ কাটা কিন্তু কিছু সমান্তরাল ফাটল, সেটাকে আমরা কি বলি? ক্রেভাস বলি। এই যে বার্কস্ট্রুন্ড, এর উপরিভাগটা কিন্তু শীতকালে পুরো বরফে ঢাকা থাকে, এই ফাটলগুলো দেখাই যায় না। যারা পাহাড়ে ট্রেকিং করতে যায় তারা রীতিমতন এই ফাটলগুলো সম্পর্কে অবগতই হতে পারেন না। তার প্রধান কারণ হচ্ছে যখন শীতকাল তার উপরে সুন্দর তুষার দ্বারা এটা কি থাকে? ঢাকা থাকে বা আবৃত থাকে। কিন্তু যখন গ্রীষ্মকাল আসে এই ফাটলের ওপরে থাকা ওই যে আলগা যে বরফ, সেই বরফটা কিন্তু পুরোপুরি গলে গিয়ে ফাটলগুলোকে দেখা যায়। তাহলে এখানে আমাদের সুবিধাজনক কোনটা হলো? গ্রীষ্মকালে ফাটলগুলো আগে থেকে দেখা যাচ্ছে, কিন্তু শীতকালে পর্বতারোহীদের কাছে ভীষণ বিপজ্জনক কিন্তু এই বার্কস্ট্রুন্ড এবং ক্রেভাস। এই ফাটলের ওপরে জমে থাকে কিন্তু বরফ, যার ফলে কিন্তু তারা দূর থেকে বুঝতেই পারেন না এখানে এতটা গভীর গর্ত বা ফাটল আছে। তাহলে এটা সব থেকে ভালো বোঝা যায় কোন ঋতুতে? গ্রীষ্মকালে। বার্কস্ট্রুন্ডের ওপরে, এই ফাটলের ওপরে থাকা যে বরফের পাতলা আস্তরণ, এটা গলে যায়, সেই জন্য এই ফাটলটা ভালো করে দেখা যায়। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর সব থেকে বেশি পার্বত্য হিমবাহ কোথায় দেখা যায়? অপশন এ তে রয়েছে আল্পস পর্বত, বি আছে আন্দিজ পর্বত,
সি গ্রেট ডিভাইডিং রেঞ্জ, ডি হিমালয় পর্বত। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আল্পস পর্বত। পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ সব থেকে বেশি দেখা যায় কিন্তু আল্পস পর্বতে, ইউরোপের আল্পস পর্বতে। পরের প্রশ্ন দেখো, হিমবাহের ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে উল্টানো নৌকার মতো আকৃতির বিশিষ্ট ঢিবির আকৃতির ভূমিরূপ সৃষ্টি হলে তাকে কি বলে? অপশন এ তে রয়েছে গ্রাব রেখা, বি এসকার, সি কেটেল, ডি ড্রামলিন। উল্টানো ঝুড়ি, উল্টানো চামচ, উল্টানো নৌকা, এগুলো দেখলেই তোমরা অবশ্যই বুঝে যাবে এটা আর কিছু হবে না, এটা হবে ড্রামলিন। তাহলে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, হিমবাহ বাহিত নুড়ি কাকর বালি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে যে লম্বা সরু আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ তৈরি করে তাকে কি বলে? অপশন এ তে রয়েছে এসকার, বি কেটেল, সি ড্রামলিন, ডি ডিম ভর্তি ঝুড়ি। এটাকে বলা হচ্ছে কিন্তু এসকার। একদম আঁকাবাঁকা শৈলশিরার মতন কিন্তু এটা চলে, এটার নাম হচ্ছে এসকার। পরের প্রশ্ন দেখো, ডিমের ঝুড়ি বা ভূমিরূপ বা বাস্কেট অফ এগ টোপোগ্রাফি কাকে বলা হয়? এসকার অধ্যুষিত অঞ্চলকে, ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে, কেম অধ্যুষিত অঞ্চলকে, নাকি গ্রাব রেখা অধ্যুষিত অঞ্চলকে? এটার সঠিক উত্তর হবে ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে। কারণ আমি একটু আগেই তোমাদের বলেছি অনেকগুলো যদি ড্রামলিন থাকে তাকে দূর থেকে দেখতে অনেকটা মনে হয় ডিম ভর্তি ঝুড়ির মতো। তাহলে বাস্কেট অফ এগ টোপোগ্রাফির সাথে যুক্ত কিন্তু ড্রামলিন। এর পরের প্রশ্ন দেখো, হিমশিরিতে বরফ গলা জল জমে সৃষ্ট হ্রদকে কি বলা হয়? অপশন এ তে রয়েছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ, এটা তো কোনোভাবেই পসিবল না, এটা নদীর ক্ষয়কার্যের ফলে আমরা দেখতে পাই। এরপরে দেখো, করি হ্রদ, সি তে আছে কেটেল হ্রদ, ডি তে আছে প্যাটার্ন স্টার হ্রদ। করি হ্রদ কোথায় দেখা যায়? আগেই বলেছি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত করি বলে একটা ভূমিরূপ রয়েছে, করি বা সার্ক, তার মাঝখানে যেটা আর কি ডেক চেয়ারের মতন অংশ, যে অংশটা নিচু মধ্যভাগটা, সেখানে বরফ গলা জল জমে করি হ্রদ তৈরি হয়। কেটেল হ্রদটাও তোমরা প্রত্যেকে এইমাত্র পড়লে, বহিবিধৌত সমভূমির ওপরে যে ছোট ছোট গর্ত তৈরি হয় তার মধ্যে জল জমে কিন্তু কেটেল হ্রদ তৈরি হয়। তাহলে অবশিষ্ট কি আছে? যদি তুমি অপশনগুলোকে এলিমিনেশন করো তাতেও তুমি সঠিক উত্তর পেয়ে যাচ্ছ, অপশন ডি প্যাটার্ন স্টার হ্রদ। তাহলে হিমশিরিতে যে বরফ গলা জল জমে হ্রদ তৈরি হয় সেই হ্রদটার নাম হচ্ছে প্যাটার্ন স্টার হ্রদ। পরের প্রশ্ন, রসে মতানে ভূমিরূপের প্রতিবাদ ঝালে ক্ষয়কার্যের প্রক্রিয়া কার্যকর হয়। এখানে কোন ক্ষয়কার্যটা হচ্ছে? অপশন এ তে রয়েছে ঘর্ষণ, বি আছে অবঘর্ষ, সি দ্রবণ, ডি ধস। এখানে দেখো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অবঘর্ষ। তোমরা প্রত্যেকে জানো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি কটা? দুটো, একটা উৎপাটন, একটা অবঘর্ষ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল অবঘর্ষ। পরের প্রশ্ন দেখো, হিমবাহ উপত্যকা কি আকৃতি বিশিষ্ট হয়, মানে ইংরেজি অক্ষর কিসের মতো দেখতে হয়? এ না, অপশন এ তে রয়েছে আই, বি তে আছে ভি, সি তে আছে ইউ, ডি কোনোটিই নয়। আমরা প্রত্যেকেই জানি নদীর ক্ষয়কার্যের ফলে যখন আই আকৃতির ভূমিরূপ তৈরি হয় তাকে আমরা ক্যানিয়ন বলি, আর নদীর ক্ষয়কার্যের ফলে ভি আকৃতির উপত্যকা তৈরি হলে তাকে আমরা গিরিখাত বলি। তাহলে একমাত্র রয়েছে কিন্তু ইউ, যেটা আমরা দেখতে পাই কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে তৈরি হয়। কারণ হিমবাহের ক্ষয়কার্যের সময় কিন্তু পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় দুটো প্রায় একদম সমান্তরালে চলতে থাকে, সেই কারণে কিন্তু ইউ আকৃতির ভূমিরূপ তৈরি হয়। যেমন আইতে নিম্নক্ষয় বেশি, ভিতে পার্শ্বক্ষয় নিম্নক্ষয় চলছে কিন্তু পার্শ্বক্ষয় বেশি, সেরকম ইউতে দুটোই প্রায় সমানভাবে চলছে, সেই জন্য আকৃতি বা শেপটা কিন্তু ইউ এর মতন হচ্ছে। পরের প্রশ্ন, ক্র্যাগের পশ্চাৎ দেশের শিলাস্তূপকে কি বলে? অপশন এ তে রয়েছে এসকার, বি তে আছে ড্রামলিন, সি তে আছে কেম, ডি তে আছে টেল। ক্র্যাগের পেছনে যে দীর্ঘায়িত একটা শিলাস্তর তাকে কিন্তু বলা হচ্ছে টেল। ভূমিরূপটা দেখতে অনেকটা এরকম, এইটা হচ্ছে ক্র্যাগ, আর তার পেছনে এই রকম ভাবে ভূমিরূপটা অবস্থান করছে, এটাকে বলা হচ্ছে টেল। তাহলে এটা টেল হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো, কাকে ফিয়র্ডের দেশ বলা হয়?
আমরা জানি উচ্চ অক্ষাংশে একটা সরু উপত্যকা, অগভীর উপত্যকা আমরা দেখতে পাই, যেটাকে আমরা ফিয়র্ড বলি। তাহলে ফিয়র্ড এটাও হিমবাহের ক্ষয়কার্যের ফলেই একটা ভূমিরূপ। কাকে বলা হয়? একটা হচ্ছে সুইডেন, বি গ্রিনল্যান্ড, সি ফিনল্যান্ড, ডি নরওয়ে। এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নরওয়ে। নরওয়েকে হচ্ছে ফিয়র্ডের দেশ বলা হয়। তাহলে নরওয়েকে কি বলা হচ্ছে? ফিয়র্ডের দেশ। এটা অবশ্যই তোমরা মনে রাখবে। দেখো, আজকে আমরা যে ক্লাসটি করলাম সেটা কিন্তু বহির্জাত প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ হিমবাহ সংক্রান্ত কোশ্চেনের পার্ট। তোমরা প্রত্যেকে যারা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, মোটামুটি তোমাদের সমস্ত জায়গায় পড়া কমপ্লিট। এখন প্রচুর প্রচুর প্র্যাকটিসের দরকার। তার জন্য কিন্তু এসবি একাডেমির চ্যানেলে বিভিন্ন বিষয়ের কিন্তু প্র্যাকটিস ক্লাস চলছে। তোমরা অবশ্যই এসবি একাডেমির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তার সাথে আমার ভিডিও যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর তার সাথে ভিডিও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, সেখানে আমরা অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের মতন এই বহির্জাত প্রক্রিয়ার যে অধ্যায়, সেখানকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু শেষ হলো। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা পরবর্তী অধ্যায়গুলোর এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ সবাইকে।